আজকের গল্প ঘর সংসার। জানি না কোন জন্মে শত্রুতা নিচ্ছে আমার সঙ্গে, এমনভাবে ঠাঁটবাটের সঙ্গে বসে থাকে যেন আমার আসার আগে 8-10 জন চাকর চাকরানি সামনে পেছনে ঘোরাঘুরি করত। একটু আধটু হাত পা নাড়লে কি শরীর ক্ষয় হয়ে যাবে? সব কিছু আমার ভরসায় ছেড়ে বসে থাকবে। বাইরে থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরো আর ঘরে ঢুকেই রান্নাঘরে ঢুকে পড়ো। ববিতা বিরক্ত হয়ে রান্নাঘরের বাসনকোসনে নিজের সমস্ত রাগ উগরে দিচ্ছিল। এটা নয় যে ওর শাশুড়ি রত্নমালা দেবীর পুত্রবধূর এই বকবকানির কথা বুঝতেন না, কিন্তু তিনি নিজের জেদে অটল ছিলেন। পুত্রবধূর কথা এক কানে শুনে আর এক কানে বের করে দিচ্ছিলেন। ববিতা একজন শিক্ষিতা মেয়ে, ওর স্বপ্ন ছিল ও নিজের পায়ে দাঁড়াবে। ও চাকরির জন্য অনেক জায়গায় আবেদনও করেছিল। এই সময় যখন অনিরুদ্ধর সঙ্গে ওর বিয়ের প্রস্তাব এলো, তখন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ও বিয়ে শুধুমাত্র এই শর্তেই করবে যে বিয়ের পর যদি ওর একটি ভালো চাকরি হয় তাহলে কেউ ওকে চাকরি করতে বাধা দেবে না। শেষমেশ এত পড়াশোনার পর ও তো আর ঘরে বসে থাকতে পারে না। অনিরুদ্ধ আর তার পরিবারের এই বিষয় নিয়ে কোনো আপত্তি ছিল না ওদের ববিতার চাকরি করা নিয়ে। তাই দুপক্ষ থেকেই খুশি মনে এই সম্পর্কটি মঞ্জুর হয়ে যায়। বিয়ের কয়েক মাস পরই ববিতার জয়েনিং লেটার এসে গেল। যেদিন ববিতাকে চাকরিতে যোগ দিতে হবে বলে ও তার শ্বশুরবাড়ির লোকেদের জানিয়েছিল, সেদিন ওর শাশুড়ি রত্নমালা দেবী সবার সামনে স্পষ্টভাবে বলেছিলেন, বৌমা চাকরি করবে, এতে আমার কোনো আপত্তি নেই। আমি এটা বলবো না যে সে আগে ঘরের সব কাজ করবে তারপর চাকরিতে যাবে, কিন্তু আমিও আর আগের মতো পুরো বাড়িটা সামলাতে পারবো না। আমার বৌমার চাকরিতে সমর্থন আছে, কিন্তু এটা আশা করো না যে আমি বৌমার জন্য ভাত ডাল রুটি তরকারি বানিয়ে তাকে খাওয়াবো। আমি জানি একবার যদি ঝামেলায় পড়ে যাই তাহলে সারা জীবন আর এই সংসারের জাতাকল থেকে বেরোতে পারবো না। সেই সময় রত্নমালা দেবীর স্বামী নকুলেশবাবু তার স্ত্রীর কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন। নকুলেশবাবু তো এমনও বলেছিলেন, আমি জানতাম না যে আমার এই সোজাসাপটা সরল সহজ স্ত্রী শাশুড়ি হতেই এমন বদলে যাবে। কিন্তু স্বামীর এইসব কথায় রত্নমালা দেবীর ওপর কোনো প্রভাবই পড়েনি। তিনি তো নিজের জেদেই অটল ছিলেন। যাই হোক, ববিতাকে তো চাকরি করতেই হবে, কারণ ঘরের সামান্য কাজের জন্য ও তার এত ভালো চাকরি তো ছেড়ে দিতে পারত না। তাছাড়া ওর স্বামী এবং শ্বশুরমশাই চাকরি করার অনুমতি দিয়ে দিয়েছিলেন, তাহলে ও আর কেন থামবে? এই সমস্যার একটা সমাধান করা হলো। ঘরের কাজের জন্য এক কাজের মহিলা আর রান্নার জন্য একজন রাঁধুনি রাখা হলো। রাঁধুনি সকালে আর সন্ধ্যায় রান্না করে চলে যেত। ববিতার কাজ ছিল অফিস থেকে ফিরে এসে শুধু খাবার পরিবেশন করা, খাওয়ার শেষে রান্নাঘর গুছিয়ে রাখা। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। ববিতার বিয়ে 2 বছর হয়ে গেছে। এখন তো ববিতা আর বাড়ির বাকি সবাই এই রুটিনে অভ্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু সমস্যা তখনই হতো যখন রান্নার বউ মমতা ছুটি নিত। ঠিক এমনটাই গত 2 দিন ধরে হচ্ছিল, যার কারণে ববিতা বিরক্ত হয়েছিল। অফিস থেকে ফিরে রুটি বানানো তার কাছে বিশাল বোঝার মতো লাগতো, কারণ রাতে সবাই রুটি খেত। যদিও যে কদিন মমতা আসতো না সেই সব দিনে রত্নমালা দেবী সবজি কেটে রান্না করে দিতেন, কিন্তু বৌমা অফিস থেকে আসার পর তিনি রান্নাঘরের ধারে কাছেও যেতেন না। সেই সময় ববিতার চোখে শাশুড়ির বসে থাকাটা ওকে খুব খোঁচা দিত। ও একা একা বিড়বিড় করে কথা বলতো আর রুটি বানাতো। পরে মায়ের সঙ্গে ফোনে অনেকক্ষণ ধরে অভিযোগ করত, আর তারপর একটু যেন স্বস্তি পেত। কিছুদিন পর ববিতার দাদারও বিয়ে ঠিক হয়। ববিতার হবু বৌদিও চাকুরিরতা ছিল। ববিতার মা পাকা কথার সময় খুশি হয়ে গর্বের সঙ্গে বলে উঠলেন, ভাই, আমি কিন্তু অন্য শাশুদের মতো নয়, যারা বউ এলে হাত পা গুটিয়ে বসে পড়ে। যখন এত বছর ধরে পুরো বাড়িটা সামলেছি, তখন এখন কেন নয়? আমার বৌমাকে আমার পক্ষ থেকে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। একজন মা যদি নিজের সন্তানদের রান্না করে খাওয়াতে পারে, তাহলে বৌমাকে কেন নয়? বৌমা, তুমি নিশ্চিন্ত হয়ে চাকরি করো, রান্নাঘরে আমি দেখে নেব। ববিতার মায়ের এই উদারতা ও প্রগতিশীল কথা শুনে তার হবু বৌদির পুরো পরিবার আর ববিতা নিজেও খুব খুশি হলো। বাহ মা, তুমি কতটা বড় মনের মানুষ। যদি আমার শাশুড়ি তোমার মতো হতেন। কিন্তু আমার কপালে এই সুখ কই? আমার শাশুড়ি তো শুধু আদেশ করতেই জানেন। আমার মা এতটা মুক্ত আধুনিক মানসিকতার। নিজের মনেই কথাগুলো বলতে লাগলো ববিতা। কয়েকদিনের মধ্যেই ববিতার দাদার বিয়ে হয়ে গেল, আর কিছুদিন পরেই ববিতার বৌদি মিথিলা নিজের চাকরিতে জয়েন করে।
ববিতার মা নিজের বৌমাকে যেন মাথায় তুলে রেখেছিলেন। সকালে তার জলখাবার, টিফিন আর রাতের খাবার সব কিছু আগে থেকেই তৈরি করে রাখতেন। নিজের হাতে পরিবেশন করে সবার মুখে খাবার তুলে দিতেন। তার বৌমাও মা মা করতে করতে নিজের পছন্দ ও অপছন্দ জানাতো, আর ববিতার মা সেসব খুব আগ্রহের সঙ্গে পূরণ করার চেষ্টা করতেন। খুশি মনে দিন কেটে যাচ্ছিল, কিন্তু এই প্রক্রিয়া ধীরে ধীরে উদাসীনতার রূপ নিচ্ছিল। ববিতার বৌদির এখন কিছুই না করার অভ্যেস হয়ে গিয়েছিল। একদিন ববিতা যখন ফোনে ওর মায়ের সঙ্গে কথা বলছিল, তখন হঠাৎ ওর মা কান্নায় ভেঙে পড়লেন। ববি, আমি তোর বৌদির জন্য এত কিছু করি, তবু তার চোখে আমার কোনো দামই নেই। আরে আমি যে স্বাধীনতা তোর বৌদিকে দিয়েছিলাম, এখন সেটাই আমার ঘাড়ের ওপর চেপে বসেছে। কি হয়েছে মা, তুমি এমন কথা বলছো কেন? তুমি তো বৌদির খেয়াল আমার থেকেও বেশি রাখো। বৌদি কি তোমাকে কিছু বলেছে? ববিতা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল। কিছু বলেছে বলছিস কি রে ববি? এখন তো সব কিছু আমাকেই বলে। অফিস থেকে ফিরে এক গ্লাস জলের জন্য আমাকে ডাক দেয়। জলখাবার একটু দেরি হলে সাহায্য করার বদলে রেগে গিয়ে না খেয়ে চলে যায় অফিসে। আচ্ছা তুই বল তো, আমারও তো কিছু আত্মসম্মান আছে নাকি? আমি তোর কাছে কেবল এক কাজের মহিলা হয়েই রয়ে গেলাম। মা, এটা তো খুব ভুল হচ্ছে। তুমি দাদাকে সোজাসুজি বলে দাও না, যেন নিজের বউকে একটু সামলে রাখে। তুমি মা কোনো কাজের মহিলা নও। বৌদি চাকরি করে বলে এই মানে তো নয় যে তোমাকে আদেশ করবে। রাগে গর্জে উঠল ববিতা। কোন মুখে বলি মা? প্রথমে তো আমিই নিজে এগিয়ে গিয়ে নিজের পায়ে কুড়ুল মেরেছি, এখন অভিযোগ করবই বা কাকে? তোর বাবাই তো তখন বলেছিল বৌমাকে বেশি ছাড় দিলে পরে আফসোস করতে হবে, কিন্তু আমি তো প্রশংসার লোভে ওকে মাথায় তুলে দিয়েছি। একটা কথা বলি ববি, তুই তো শাশুড়িকে কিছু বল না বল, কিন্তু বিয়ানের এই সিদ্ধান্ত একদম ঠিক ছিল যে তিনি বৌমাকে রান্না করে খাওয়াবেন না। হয়তো তিনি সবার চোখে কঠোর একগুঁয়ে শাশুড়ি হয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু অন্তত ভবিষ্যতের জন্য নিজের আত্মসম্মানটা তো বাঁচিয়ে নিয়েছিলেন। এখন না তুই তাকে কিছু বলতে পারিস আর না কোনো আত্মীয় স্বজন। ইস, আমিও যদি শুরু থেকেই এই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিতে অস্বীকার করতাম, তাহলে আজ আমার এই অবস্থাটা হতো না। মায়ের কথা শুনে ববিতা চুপ হয়ে গেল। বিষণ্ণ মন নিয়ে সে ফোনটা রেখে দিল। বাইরে হলঘরে এসে দেখল শ্বশুর শাশুড়ি আরামে বসে গল্প করছেন। গল্প করতে করতে ওর শাশুড়ি নিজের নখে নেল পালিশ দিচ্ছিলেন। এ দেখে শ্বশুরমশাই মজা করে বলছেন, এখন এই বুড়ি বয়সে এসব ফ্যাশন করে কাকে দেখাতে চাও? আমি তো চোখে ঠিকঠাক দেখতেও পারি না। কারো কাছে দেখানোর জন্য নয়, আমি তো নিজের আনন্দের জন্যই লাগাই। সারা জীবন তো সংসারেতে জড়িয়েই ছিলাম, এখন অবসর সময় এসেছে তো নিজের শখগুলো পূরণ করেই নি। জানি না কখন ঈশ্বরের বাড়ি থেকে ডাক চলে আসবে। ববিতার শাশুড়ি হাসতে হাসতে বললেন। আজ কেন জানি ববিতা ওর শাশুড়ির কথা শুনে বিরক্ত হচ্ছিল না, বরং ও নিজেও হাসতে লাগলো। মা, আপনি একদম ঠিক বলেছেন। একজন গৃহিণী নিজের জন্য কখনোই বা সময় পায়? প্রথমে তো নিজের সন্তানদের লালন পালন করে বড় করতে হয়, তারপর চাকরি করা বৌমা আর তার সন্তানদের দেখাশোনা করতে হয়। আমার মাও যদি আমার শাশুড়ির মতো শুরু থেকেই বলে দিত যে বৌমাকে দুবেলা রান্না করে খাওয়ানো সম্ভব নয়, তাহলে আজ আমার মাও শেষ জীবনটা হেসে খেলে কাটাতে পারত। মায়ের কথা ভেবে ববিতার মনটা আবারও খারাপ হয়ে যায়।